নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়েছি এই চ্যানেলে প্রথমবার তারানাথ তান্ত্রিককে। তবে এই তারানাথ বাবু একটু অন্য আলোয় লেখা। সেটা কীরকম সেটা জানার জন্য আজ আপনাদের সামনে শুরু হতে চলেছে সুমথনাথ ঘোষের লেখা অশরীরী। কৌতূহল আজও যায়নি। ভূত প্রেত অশরীরী আত্মা বলে জগতে কিছু সত্যি সত্যি আছে কি না, অনেকের মতো আমারও জানতে প্রবল ইচ্ছে জাগে মনে। তাই কোথাও কোনো অলৌকিকের কিছু গন্ধ পেলেই আগেই ছুটে যাই। তবে আসল কথা বলতে কি, অধিকাংশ ক্ষেত্রেই বিফল হয়েছি। বক্তা ফুলিয়ে ফাঁপিয়ে রং চড়িয়ে যেসব গল্প প্রত্যক্ষ অভিজ্ঞতার বা বাস্তব ঘটনা বলে রোমাঞ্চিত দেহ ও বিস্মিত দৃষ্টি শ্রোতাদের সামনে উল্লেখ করে বাহাদুরি নেন, তার 15.5 আনাই দেখেছি অপরের মুখে শোনা। নিজস্ব অভিজ্ঞতার ছিটে ফোটাও তাতে নেই। আমি ছাড়বার পাত্র নই, সঙ্গে সঙ্গে চেপে ধরে, আচ্ছা এটা কি সত্যি ঘটনা? নিশ্চয়ই, একেবারে নির্জলা সত্যি যাকে বলে। আপনার জীবনে ঘটেছিল? বক্তা একটু থেমে এবার আমার মুখের দিকে তাকিয়ে উত্তর দেন, মানে হ্যাঁ, আমার নিজের জীবনে না ঘটলেও আমার শাশুড়ির কাছে শোনা, আর তার মামার বাড়ি কানপুর, সেখানে যখন ঘটনা ঘটে তিনি সশরীরেই ছিলেন আর কি। কেউ কেউ আবার আমার মুখে অবিশ্বাসের রেখা ফুটতে উঠতে দেখে বিরক্ত হয়ে জবাব দেন, নিজের চোখে না দেখলে বুঝি সত্যি হয় না, অবিশ্বাস করতে হয়, এ ধারণা কোথা থেকে জন্মালো আপনার মনে? বলে ভ্রুকিঞ্চিত করে আমার প্রশ্ন করেন, কাল পাইকপাড়া রোডে একটা বাড়ির বারান্দা ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে, আপনি তো চোখে দেখেননি বলে ঘটনাটা সত্যি নয় বলে উড়িয়ে দেবেন? তর্ক না করে চুপ করে যাই। মোট কথা, আমার মন ভরে না ওসব যুক্তিতে। একেবারে সোজাসুজি যার কিছু অভিজ্ঞতা হয়েছে ভূত প্রেত সম্বন্ধে, এমন লোকের মুখে থেকেই শুনতে চাই, যাতে অন্তত বুঝতে পারি যে সত্যি ভূত প্রেত অশরীরী আত্মা বলে কিছু জগতে আছে, এবং মন থেকে অবিশ্বাস ও সন্দেহটা একেবারে মুছে ফেলতে পারি। 2-4 জন এমন লোকের সাক্ষাৎ যে পাইনি তা নয়, তবে বিশ্লেষণ করে দেখেছি তার মূলে আছে মানসিক বিকৃতি বা দৃষ্টির বিভ্রম বা আত্মসম্মোহন। বৈজ্ঞানিক পরিভাষায় হয়তো আরও অনেক কিছু তার নামকরণ করা যেতে পারে। যাক, এসব বাজে কথা এখন থাক। যে কথাটা আসলে বলতে চাই তা হচ্ছে, একদিন কিন্তু হঠাৎ ট্রেনে এক ভদ্রলোকের মুখে এমন এক গল্প শুনলাম যা আমার চিন্তা জগতে সত্যি একটা বিপ্লব এনে দিয়েছিল। কিন্তু সেই এক এবং অদ্বিতীয়, ও ছাড়া তেমন আর কিছু আজও শুনিনি। তাই এই সম্বন্ধে সুনিশ্চিত কোনো ধারণা এখনো মনের মধ্যে গড়ে তুলতে পারিনি। প্রহেলিকার মধ্যে যেন রয়েছে। ঘটনাটা এইরকম। সেবার বোম্বাই যাচ্ছিল। নাগপুর থেকে এক বৃদ্ধ ভদ্রলোক উঠলেন কামরায়। ছোট্ট ফার্স্ট ক্লাস সেই কামরা। আমরা শুধু 2টি প্রাণী। কথায় কথায় আলাপ জমে গেল। ভদ্রলোক প্রায় 40 বছর পশ্চিমবাংলার বাইরে। একজন বাঙালিকে এভাবে একাকী নিজের কাছে পেয়ে নিমেষে অন্তরঙ্গ হয়ে উঠলেন। বেশ হাসিমুখী মজার মানুষটি, মাথা জোড়াটা, এককালে খুব বলিষ্ঠ ছিলেন। বয়স 70 পেরিয়েছে এই জানুয়ারিতে। না বললে এখনো মুখ চোখ দেখলে মনে হয় 55-56 বড়জোর হবে। ভদ্রলোকের একটি বদ অভ্যাস, মাঝে মাঝেই চুরুট খান। প্রথমে খুচরো মামুলি আলাপ শুরু হলো, যেমন দেশ, জন্মস্থান, চাকরি বাকরি, ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি। এরপর দেশের রাজনৈতিক অবস্থা, নেহরুর গভর্নমেন্টের কেচ্ছা, রাজেন্দ্র প্রসাদ, আইজেনহোয়ার থেকে বাঙালির কি ছিল আর আজ কি হয়েছে ইত্যাদি। বিলাপ ও সংলাপের পর যখন চুরুটটায় আবার অগ্নিসংযোগ করার জন্য চুপ করলেন, আমি প্রসঙ্গটাকে অন্যদিকে নিয়ে যাবার জন্য বললাম, আচ্ছা আপনি যখন এখানে দীর্ঘদিন আছেন এবং ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, জমি জমা অনেক কিছুই করছেন, তখন একটা খবর নিশ্চয়ই আমাকে বলতে পারেন।
এক মুখ ধোঁয়া ছেড়ে তিনি সাগ্রহে বলে উঠলেন, বলুন, কি খবর? আচ্ছা, একবার কিছুদিন আগে কাগজে খবর বেরিয়েছিল আপনাদের এই নাগপুরে একটি বাড়িতে ভূতের দৌরত্ব শুরু হয়েছে। 3টি লোককে নাকি মেরে ফেলেছে। ব্যাপারটা কতদূর সত্যি জানেন কিছু? ভদ্রলোকের কপালের কয়েকটা রেখা একসঙ্গে কুঞ্চিত হয়ে উঠল। তিনি বললেন, কই, মনে পড়ছে না তো তেমন কিছু। তারপর চুরুটের ধোঁয়া এক মুখ ছেড়ে বললেন, কি জানি, নাগপুর তো আর ছোট জায়গা নয়। হতে পারে অনেক কিছুই, কে খবর রাখে বলুন। আচ্ছা, আপনার কি ধারণা ভূত প্রেত বলে কিছু আছে? আপনি বিশ্বাস করেন? চুরুটটা মুখ থেকে টেনে নিয়ে ভদ্রলোক আমার চোখের ওপর তার দৃষ্টি নিবদ্ধ করে কয়েক মুহূর্ত চুপ হইলেন। তারপর বললেন, সত্যি কথা বলতে কি, একদিন ছিল যখন একেবারেই বিশ্বাস করত। তবে একটা ঘটনা আমার জীবনে যা ঘটেছে, তারপর আর না বলতে সাহস পাই না। কৌতূহল উগ্র হয়ে উঠল। কিরকম? সে একটা অবিশ্বাস্য কাহিনী বসে। শুনলে আপনিও হয়তো ঠাট্টা করবেন যে লোকটার মাথা খারাপ নাকি, কিন্তু সত্যি আমার জীবনে যা ঘটেছিল, যাকে প্রত্যক্ষ করেছি, কেমন করে কিছু নয় বলে উড়িয়ে দিই বলুন তো? প্রত্যক্ষ করেছেন? হ্যাঁ। কথাটা বলার সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর যেন কেমন ঝিমিয়ে পড়ল। রাত তখন অনেক, বোধহয় 12টার কাছাকাছি। গাড়ি ছুটছে উন্মত্ত বেগে। বাইরের দিকে তাকিয়ে দেখি শুধু জমাট গাঢ়, আর দুপাশে পাহাড়, বন জঙ্গলে ঠেসাঠেসি। ঠিক মনে নেই, সেদিনটা বোধহয় অমাবস্যা ছিল। যা হোক, ভদ্রলোককে চিন্তামগ্ন দেখে বললাম, আপনার জীবনে ঘটেছিল বলেন কি? হ্যাঁ। বলেই তিনি এমনভাবে চুপ হয়ে গেলেন যেন কথাটা আমার কাছে বলা উচিত হবে কিনা তাই ভাবছেন। নিঃশব্দে কিছুক্ষণ তার কপালের কুঞ্চিত রেখাগুলি তার দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলাম, এই নাগপুরেই কি ঘটেছিল? না। বলেই তিনি যেন ভেতরে ভেতরে শিউরে উঠলেন। কি একটা মর্মান্তিক কথা যেন হঠাৎ মনে পড়ে যায়। চোখ দুটো আস্তে আস্তে আমার চোখের ওপর রেখে তিনি বললেন, জাদুকর নরপতির নাম শুনেছেন? আরে বাপ, তিনি তো মস্ত বড় ম্যাজিশিয়ান ছিলেন। একবার সরস্বতী পুজোর সময় হ্যান্ড্রিস হোস্টেলে তার খেলা দেখতে গিয়েছিলাম। 2টি ছোকরা আমার সামনে অজ্ঞান হয়ে গেল যখন তিনি একটা মেয়েকে স্টেজের ওপর কেটে দুভাগ করে আবার চড়ে দিলেন। শেষ দিকে নরপতি ভূতের খেলায় খুব নাম করেছিলেন। শুনেছি বিলেত আমেরিকায় নাকি বহু লোক তার এই খেলা দেখতে দেখতে অজ্ঞান অচৈতন্য হয়ে সিট থেকে পড়ে যেত। এমন দিন ছিল না যেদিন অ্যাম্বুলেন্স ডাকতে হয়নি। বলে হঠাৎ করে শান্ত হয়ে গিয়ে কি যেন ভাবতে লাগলেন। ওদিকে সিগারেটটা তার আঙুলের ফাঁকে পুড়ে যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল ছিল না। বোম্বাই মেল ছুটছিল। হঠাৎ একটা বড় জংশন স্টেশনের মুখে ঢোকবার আগে ছনছন করে লাইনে কি একটা শব্দ হতেই তার চমক ভাঙল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি শুরু করলেন, এই নরপতি ছিল আমার একেবারে ছোটবেলার বোন। গ্রামের পাঠশালা, স্কুলে ও কলেজে একসঙ্গেই পড়েছিল। তারপর কার্যোপলক্ষে দুজনেরই জীবন দুপথে বিঁকে গেলেও অন্তত বছরে একবার বিজয়া দশমীর প্রীতি আলিঙ্গন জানিয়ে চিঠি দিত কখনো। এটার ভুল হতো না। তা যেখানেই থাকুক, বিলেত আমেরিকা বা কলকাতায়, এত টাকা, এত নাম যশ, এত বড়লোক হয়েছিল, কিন্তু তা বলে বাল্যবন্ধুকে কোনোদিন ভোলেনি বা কৃপার চোখেও দেখেনি। একবার নাগপুরে খেলা দেখাতে এসেছিল। গভর্নমেন্ট অতিথ্য গ্রহণ না করে সোজা আমার বাড়িতে এসে উঠল। ওহ, তা নিয়ে শহরে কি চাঞ্চল্য! ওই যে ভুলে গেছি। হ্যাঁ, যে কথাটা বলছিল,
বলে ভদ্রলোক আবার ফিরে এলেন পূর্বের আলোচনায়। সেবার বিজয়া দশমীর পরের দিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ টেলিফোন বেজে উঠল। ট্রাঙ্ক কল ফ্রম বোম্বে। হ্যালো বলে তাড়াতাড়ি ফোনটা কানে তুলতেই উত্তর এলো, এই জগদীশ তুই? আমি যদুকর নরপতি বলছি। হ্যাঁ, কি খবর? হঠাৎ ট্রাঙ্ক কল যে? খবর সব ভালো, আর একটু পরেই আমার জাহাজ ছাড়ছে বোম্বে থেকে। এবার খেলা দেখাতে যাচ্ছি জাভায়, তাই বিজয় আর প্রীতি ভালোবাসা ও আলিঙ্গন জানাচ্ছি। বলে একটু থেমে কেমন অদ্ভুত কণ্ঠে যেন আবার সে বলল, ভাই বোধহয় এই শেষ বিজয়া আমার জীবনে, তাই চিঠিতে না জানিয়ে নিজের মুখে জানিয়ে যাচ্ছি। যত অমঙ্গলের কথা বলছিস, বিদেশ যাত্রার আগে যত বুড়ো হচ্ছিস তোর যেন ছেলে মানুষ বাড়ছে। বলে মৃদু তিরস্কার করে সেই সঙ্গে আমিও তাকে বিজয় আর প্রীতি সম্ভাষণ জানালাম। সে বললে, সত্যি ভাবছি ভাই, এবার মনে কেমন যেন ভয় হচ্ছে, হয়তো আর বীরপদা জানিস তারা আমাকে মেরে ফেলবে বলে শাসিয়েছে। যেন বিনা মেঘে বজ্রপাত হলো আমার সামনে। চাঁদকরের গলাটা নিমেষে আরেকটু কেঁপে উঠল। বলল, যেসব আসরেরই আত্মাদের নিয়ে খেলা দেখায় তাদের দলপতি। তুই হয়তো ভাবছিস ঠাট্টা করছি। স্টেজের ওপর কৃত্রিম সিয়ান্স বসিয়ে কল্পিত ভূত প্রেত আমদানি করে লোক ঠকিয়ে যে এতদিন খাচ্ছে, আজ তার মুখে কি কথা? হ্যাঁ, আজ সেই কথাটাই তোকে বলে যেতে চাই, যা আর তৃতীয় কোনো প্রাণী জানে না, হয়তো আর জানবেও না। বলে সে শুরু পড়ল, জানিস ইদানিং ভূতের খেলা দেখাতে মনে হতো যেন সত্যিকারের কতগুলি বিকট ছায়ামূর্তি আমার আশেপাশে ঘুরছে। গ্রাহ্য করিনি, কিন্তু একদিন অন্ধকার স্টেজের ওপর থেকে দেখি এক বিকট মূর্তি ছায়ামূর্তি উইংসের পাশে দাঁড়িয়ে কটমট করে তাকিয়ে আছে আমার দিকে। আতঙ্কে ডাক ছেড়ে চিৎকার করে উঠল। দর্শকরা কিন্তু তাই শুনে সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে আমায় সম্বর্ধনা জানালো। সবাই তন্দি তন্দি করতে লাগলো সেদিনের খেলায়। আমি একেবারে চুপ, ভেতরে ভেতরে কাঁপছি। আমি কাউকে কিচ্ছু বলিনি। সেদিন রাতেই স্বপ্নে দেখলুম কে যেন আমায় বলছে, সাবধান, ভূত প্রেত নিয়ে রঙ্গরস করে লোকের সামনে অশরীরী আত্মাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা মজা একদিন টের পাইয়ে দেব। এখনো যদি ভালো চাও তো আত্মঘাতী খেলা বন্ধ করো, নাইলে তোমার জীবন সংকট ঘটবে বলে দিচ্ছি। পরের দিন কিন্তু আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। স্টেজের ওপর ভুয়ো মিডিয়াম নিয়ে কৃত্রিম সিয়ান্স যেমন প্রতিদিন বসাই, সেদিনও তেমনি বসিয়েছি। এমন সময় দেখি আমার সেই মিডিয়াম চক্রাটি সত্যি অচৈতন্য হয়ে পড়েছে, অথচ তার হাত লিখে চলেছে টেবিলের ওপর সাদা কাগজে পেন্সিল দিয়ে। কিছুক্ষণ পরে সহসা তার হাতটা থেমে গেল, আর সঙ্গে সঙ্গে সে চোখ খুলে চাইলে। আমি তাকে চুপে চুপে জিজ্ঞেস করলুম, ব্যাপার কি? সে যেন হঠাৎ ঘুম ভেঙে উঠেছে, এমনিভাবে আমার দিকে তাকিয়ে বললে, কই কিছু নয় তো। আমি কাগজখানা নিয়ে তখন পকেটে পুরে রাখলাম। নিজের ঘরে এসে দেখি লেখা, শব্দ, আবার বলছি এখনো শব্দ, বন্ধ করে দে খেলা। ইতি তারানাথতান্ত্রিক পিশাচ শিব। সবে এই কথাটা উচ্চারণ করেছে নরপতি, অমনি যেন কি জোর করে টেলিফোনটা কেটে দিল। হ্যালো হ্যালো বলে অনেক ডাকাডাকি করে ও আর কোনো সাড়া পেলুম না। এই পর্যন্ত বলে ভদ্রলোক কেমন এক রহস্যভরা দৃষ্টিতে আমার মুখের ওপর তাকিয়ে রইল। আমি বললাম, তারানাথতান্ত্রিক? ও লোকটা একেবারে বাজে বোগাস ছিল, পিশাচ সিদ্ধ আর হাতি। যখন জীবিত ছিল একবার আমি বিভূতি মশাইয়ের সাথে গিয়েছিলাম তাকে দেখতে। ওহ, সে কি এখানে হাওড়া জেলার কোন এক অজ পল্লী গ্রামে মার্টিন কোম্পানির রেল থেকে নেমে
ডাহা 2.5 ক্রোশ পথ পেয়ে হেঁটে যেতে হয়েছে। বললে বিশ্বাস করবেন না, অত কষ্ট সব জলে গেল। ওখানকার লোকেরা দেখলুম ভয় করে পিশাচ সিদ্ধ তান্ত্রিকের নাম উল্লেখ করতে গেলেই আগে 2 হাত জড়ো করে কপালে ঠেকায়। আমার কিন্তু মনে হলো লোকটা একেবারে বাজে বোগাস। বোগাস কথাটা বলা শেষ হয়নি তখনও অমনি টপ করে গাড়ির আলোটা নিভে গেল। সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর কেঁপে উঠল, এ কি আলো নেবালো কি? আমি হেসে জবাব দিলাম, কে আবার নেবাবে, ফিউজ হয়ে গেল। পরের স্টেশনে গাড়ি থামলে গার্ডকে বলে ঠিক করিয়ে নেব। বলেই আবার ভদ্রলোককে প্রশ্ন করল, হ্যাঁ তো তারপর কি হলো? কি আর হবে, মাস তিনেক আর কোনো খবর নেই। তারপর হঠাৎ একদিন দেখি স্টেটসম্যান পত্রিকায় একটা সংবাদ বেরিয়েছে, চাভার বিখ্যাত রঙ্গমঞ্চে ভৌতিক ক্রীড়া প্রদর্শনকালে জাদুকর নরপতি হঠাৎ স্টেজের ওপর থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। সংবাদপত্রের প্রতিনিধিদের সাক্ষাৎকারে তিনি বলেন, খেলা দেখাবার সময় সত্যিকারের প্রেতাত্মা তাকে এইভাবে ঠেলা মেরে ফেলে দিয়েছে। এই সংবাদ কাগজে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একাধিক্রমে 2 মাস ধরে একই রঙ্গমঞ্চে ফুল হাউস চলে। আমি একটু হেসে বললাম, ওকে বলে বিজনেস স্টান্ট, ব্যবসা জমাবার ফন্দি। কি চমৎকার ব্যবসা বুদ্ধি দেখেছেন জাদুকরে। ভদ্রলোক এবার চটে উঠলেন, চুপ করুন মশাই, আগে সব শুনুন তারপর লাফাবেন। পরের দিন তাকে একটা টেলিগ্রাম পাঠালাম, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার জীবন তিনি রক্ষা করেছেন। এর ঠিক 15 দিন পরে নরপতির এক চিঠি পেলাম। সেদিন আমার কথা শুনে ঠাট্টা মনে করেছি, কিন্তু খুব জোর বেঁচে গেছে। তারানাথ তান্ত্রিক সাংঘাতিক শত্রুতা শুরু করেছে। জানি না কপালে কি আছে, হয়তো এই শেষ চিঠি আমার তোকে। এরপর ভদ্রলোক আবার চুরুটটা চেলে নিলেন, নিভে গিয়েছিল। তারপর বার কতক টান দিয়ে আবার বললেন, এর কিছুদিন পর বেশ মনে আছে, সেদিনটা ছিল কিসের ছুটি, অফিস আদালত সব বন্ধ। আমি একাই অফিস ঘরে বসে কাজ করছি, জরুরি কাজ। পরদিন ইনকাম ট্যাক্সের হিসাব নিকাশ তক্ষিল করতে হবে। হঠাৎ দারোয়ান এসে খবর দিল, কোন এক মহিলা নাকি আমার সাথে দেখা করতে এসেছে। মুখটা কাগজ থেকে না তুলেই জবাব দিল, আজ নেই হোগা, কাল আনে বলো। একটু বাদে ঘুরে এসে দারোয়ান আমার হাতে একটা ছোট্ট কাগজের স্লিপ দিলে। তাতে লেখা, শ্রী লীনা চ্যাটার্জি ফ্রম তারানাথ তান্ত্রিক। আরে তারানাথ তান্ত্রিক তো মরে ভূত হয়ে গেছে কবে, তার কাছ থেকে আসছে। ব্যাপার কি, কৌতূহল হলো। দারোয়ানকে বললুম তাকে পাঠিয়ে দিতে। একটু পরেই সেই মেয়েটি এসে ঢুকলো ঘরে। ধবধবে রং, কিন্তু ফর্সা বলা চলে না, যেন বিবর্ণ। বয়স 14 হতে পারে, আবার 24ও অসম্ভব নয়। ক্ষয়া ঘষা অপুষ্ট চেহারা, মুখ চোখ নাক সবই আছে, অথচ কোনোটাই ঠিক ঠিক মতো নয়। মাথার চুলগুলো কটা, অস্বাভাবিক রকমের লালচে। কপালে 2 হাত ঠেকিয়ে নমস্কার করে বসলো আমার সঙ্গে, মুখোমুখি টেবিলের ওপরে। বিস্মিত দৃষ্টি দিয়ে তার অপাদমস্তক একবার বুলিয়ে নিয়ে বললুম, আপনার নাম লীনা চ্যাটার্জি? মেয়েটি জবাব দিলে, হ্যাঁ। তার গলার স্বরটা মোটেই মেয়েদের মতো নরম নয়, কেমন যেন ভারী ভারী, মোটা, কর্কশ। কি দরকার আমার সঙ্গে? মেয়েটি ছোট্ট একটা ঘামে মোড়া চিঠি আমার হাতে দিয়ে বললে, তারানাথ তান্ত্রিক এই চিঠিটা আপনাকে পাঠিয়ে দিয়েছেন। তিনি তো মারা গেছেন অনেকদিন, এই চিঠি আপনার কাছে কি করে এলো? মেয়েটি বলল, আমি তার মিডিয়াম। তার আত্মা আমার দেহটা অধিকার করে নিয়ে আমার হাত দিয়ে তার যা বক্তব্য লেখায়। যন্ত্রস্বরূপ আমার হাতটা শুধু তিনি ব্যবহার করেন মাত্র,
কি লিখি, কেন লিখি, কিছুই আমি জানি না। স্বপ্নাবিষ্টের মতো শুধু আমার হাত কাজ করে যায়। চিঠিটা হাতে করে আমি বললুম, আচ্ছা, আমার নাম ঠিকানা এসব তিনি পেলেন কোথায়? মেয়েটি অদ্ভুত এক ধরনের হাসি এসে উঠল। তিনি বিষাদ সিদ্ধ। পৃথিবীর যেখানে যে মানুষ থাকুক, তার নাম ঠিকানা জানতে তার কয়েক সেকেন্ড সময় লাগবে মাত্র। আচ্ছা, নমস্কার। বলেই মেয়েটি ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে যেতে আমি খামটা ছিঁড়ে চিঠিটার ওপর চোখ বুলিয়ে চমকে উঠল। ছোট্ট চিঠি, মাত্র 3টে লাইন, পেন্সিলে লেখা। তোমার বন্ধু ভেবেছে কি জগতের সামনে আমাদের নিয়ে সব ব্যঙ্গ বিদ্রুপ আর কত করবে? সেদিন একটা আছাড় মেরেছিল, তাতেও শিক্ষা হয়নি। আজ থেকে 7 দিন সময় দিল। যদি এই খেলা বন্ধ না করে, তাহলে আর আমি ঠেকাতে পারবো না তার মৃত্যু। সবাই খেপে উঠেছে, ইতি তান্ত্রিক। ভদ্রলোক এই বলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। হু করে ছুটে চলেছে ট্রেন। বাইরে যেমন অন্ধকার, গাড়ির ভেতরটা যেন তার চেয়েও বেশি। আমি তখন আর কৌতূহল চেপে রাখতে পারছিলাম না। বললাম, তারপর কি হলো? ভদ্রলোক বললেন, তারপর আর কি? কোন দেশে কোথায় নরপতি খেলা দেখাচ্ছে জানি না, তবু একখানা চিঠি ও একটা তার দিলুম ভৌতিক খেলা দেখাতে নিষেধ করে। জানি না সে চিঠি ওর কাছে পৌঁছেছিল না, কারণ ঠিক তার 7 দিন পরে কাগজে জাদুকর নরপতির মৃত্যু সংবাদ দেখে একেবারে আটকে উঠেছিলাম। সংবাদে বেরিয়েছে ভৌতিক ক্রীড়া প্রদর্শনকালে হঠাৎ হার্ট ফেল করায় জাদুকরের মৃত্যু হয় স্টেজের ওপর। বলেন কি? এরপরেও আপনি বিশ্বাস করতে বললেন অশরীরী আত্মা বলে কিছু নেই, ভূতপ্রেত সব মিথ্যা? ভদ্রলোকের কথা বিশ্বাস করেছিলাম কিনা জোর করে বলতে পারি না, তবে হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তা বেশ মনে আছে।